আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত না। মাদ্রাসা থেকে কোনো প্রকার শিক্ষাগত হয় না, সেখান থেকে যারা পড়াশোনা করে তারা কোনো ভালো কাজকর্ম করে না, তারা একরকম ভিক্ষাবৃত্তি করে তারা জীবন চালাচ্ছে। মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে। যে বাংলাদেশের ছাত্র আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিলই না, সেটা ছিল জিহাদিদের আন্দোলন। এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। বিমান বসুর একটা কথা আমরা শুনেছিলাম যে তিনি বলছিলেন যে যার জন্য রাজ্যে অশান্তি হচ্ছে তার এই রাজ্যে থাকার দরকার নেই। আমার কাছে উনি একটা ব্লান্ট পাবলিক। তা হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই নাহলে আমি বলছি আজকে আমি তাহলে এই বয়সে নাহলে বলছি তোমরা একটা গভর্নমেন্টে রেখে তোমরা একটা সরকারকে তোমরা চালাচ্ছ, তুমি তার প্রোটেক্ট করার মতন তোমার ক্ষমতা তোমার নেই। লেখালেখির জন্য চাকরি ছেড়েছিলেন, লেখালেখির জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, যে লেখালেখির জন্য তাকে এক নয় একাধিক দেশ থেকে নির্বাসিত হতে হয়েছে। লাল পেড়ে সাদা শাড়ি পরে তিনি যখন ফিরলেন বিমানবন্দর থেকে, তিনি সকলকে ধন্যবাদ জানালেন। এখনো পর্যন্ত যে জেহাদি, যে মৌলবাদী, তাদের বিরুদ্ধে তিনি কন্টিনিউয়াসলি প্রশ্ন তুলে চলেছেন। তাসলিমা নাসরিন লেখালেখির জগতে খুব পরিচিত একটা নাম, যে নাম কিনা একজন মুক্ত চিন্তক বা যে কিনা ওপেন থিঙ্কিং যে পারে, সেই কারণে অত্যন্ত পরিচিত। বিষয়টা কি হয়েছে, এই তাসলিমা নাসরিনের যে লেখা, সেই লেখার কারণে তাকে নির্বাসিত করা হয়। শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, তাকে ভারত থেকেও নির্বাসিত করা হয়। তারপরে তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে যখন বেরিয়ে যেতে বাধ্য হন বাম আমলে, তখন একটা বিমান বসুর একটা খুব কথা, যেটা কিনা এখনো পর্যন্ত লোকমুখে খুব প্রচলিত, তাকে বলা হচ্ছে যে যার জন্য অশান্তি হচ্ছে এই রাজ্যে, যার জন্য শান্তি বিঘ্নিত হচ্ছে, সেই ব্যক্তির এখানে থাকার দরকার নেই। তাসলিমা নাসরিন তিনি তখন বুঝতে পারেননি, তিনি একাধিক ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমাকে যে বের করে দেওয়া হচ্ছে সে কথা আমি বুঝতে পারিনি, আমি অনেক পরে বুঝেছি সেই কথা। যদিও সেটা একদিন ধরে প্ল্যান হচ্ছিল না, সেটা বহুদিন ধরে প্ল্যান হচ্ছিল। তারপরে তাকে ফাইনালি বের করে দেওয়া হয়েছিল বাম জমানায়। রাজ্যে তৃণমূল সরকার এলো, 15 বছর তৃণমূল সরকার চলার পরেও খুব একটা সদিচ্ছা দেখা গেল না। বইয়ের পাতা থেকে শুরু করে সর্বত্র তাসলিমা নাসরিনের স্মৃতি একরকম মুছে ফেলার একটা চেষ্টা, সে চেষ্টা আমরা বাম জমানাতেও যেমন দেখতে পেয়েছি, তেমন তৃণমূল জমানাতেও সেই চেষ্টা ছিল বিদ্যমান। অপরদিকে যখন দেখা গেল নতুন সরকার আসার পরে ঠিক মাত্র মাস দুই আড়াইয়ের মধ্যে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলো, তিনি ফিরে এলেন এবং কলকাতায় লাল পেড়ে সাদা শাড়ি পরে তিনি যখন ফিরলেন বিমানবন্দর থেকে, তিনি সকলকে ধন্যবাদ জানালেন। আমার খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি সকলকে বললেন হ্যাঁ, যে কলকাতায় ফিরতে পারবো, এই প্রগতিশীল জায়গায় ফিরতে পারবো ভাবিনি, ফিরতে পেরে ভালো লাগছে। সেই তাসলিমা নাসরিনের একটা প্রেস বিজ্ঞপ্তি, একটা প্রেস কনফারেন্স যখন হলো, সেখানে তিনি আগুন ঝরানো বেশ কিছু বক্তব্য রাখেন। আপনারা জানেন যে বাম জমানায় তার বই, তার যে আত্মজীবনীর যে দ্বিতীয় পার্ট দ্বিখণ্ডিত, সেই দ্বিখণ্ডিত এখানে ব্যান হয়েছিল। লজ্জা বাংলাদেশে ব্যান হয়েছে এবং এখানেও অনেক জায়গায় বিভিন্নভাবে নিষেধাজ্ঞা রয়েছে, বা কেউ আপনাকে বলবে না যে ওই বইটা আপনি পড়ুন। কারণ এক সময় আপনাদের রামমোহন রায়ের কথা মনে থাকবে, রামমোহন রায়কে কালা পাহাড় বলা হতো। সেই কালা পাহাড় বলার কারণ, অন্যতম কারণ হচ্ছে তিনি মুক্ত চিন্তক ছিলেন, তিনি ওপেন থিঙ্কার ছিলেন। এবার তাসলিমা নাসরিন দেশে ফেরার পরেও তার লেখার মধ্যে, তার কথার মধ্যে পাওয়া গেল বেশ কিছু আগুন ঝরা বক্তব্য এবং বেশ কিছু স্টেটমেন্ট, যেটা কিনা যারা মৌলবাদী বা লুঙ্গি বাহিনী বা জেহাদি যারা রয়েছে তাদের অস্বস্তির কারণ হতে পারে। তিনি কি বললেন প্রথমে শুনে নেব। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত না। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় না, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশুর
ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তুলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আপনারা শুনলেন, তিনি পরিষ্কার বললেন যে মাদ্রাসা থেকে কোনো প্রকার শিক্ষকতা হয় না, সেখান থেকে যারা পড়াশোনা করে তারা কোনো ভালো কাজকর্ম করে না, তারা একরকম ভিক্ষাবৃত্তি করে তারা জীবন চালাচ্ছে। তারা একরকম বিভিন্নভাবে তারা কোনো ভদ্র পেশার সাথে তারা যুক্তই হতে পারে না। এবং আরো একটা বোল্ড তার সবচেয়ে কথা, তিনি বললেন যে মাদ্রাসা ভেঙে ফেলা উচিত, মাদ্রাসার কোনো দরকার নেই। কিভাবে সেখানে শিশু নির্যাতন হচ্ছে, কিভাবে সেখানে অন্যান্য কাণ্ড কারখানা চলছে, সেই সমস্ত কিছু তিনি তার প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরলেন। এবং যত রকমের এক্সট্রা মসজিদ, নতুন যে মসজিদ যেগুলো কিনা দুদিন ছাড়া ছাড়া একাগুর মতো গজিয়ে উঠছে, সেই মসজিদগুলোকেও ভেঙে ফেলা উচিত। এবং ধর্মের সাথে কখনো রাষ্ট্রকে গুলিয়ে ফেলা উচিত নয়। তাসলিমা নাসরিন, বাংলাদেশের ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। কি বললেন তিনি শুনে নেব। এই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24-এ আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে, এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল, এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলে বা আন্দোলন করলে সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা না। তিনি বললেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিলই না, সেটা ছিল জেহাদিদের আন্দোলন, এবং সেই দেশটা একরকম জেহাদিরাই দখল করে নিয়েছে। আপনারা জানবেন, আপনাদের সেই ছবি মাথায় থাকবে, সংবাদপত্র প্রথম আলো থেকে শুরু করে দ্য ডেইলি স্টারের অফিস জ্বালিয়ে দেওয়া, তারপর সেখানের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেই বিল্ডিং এ আক্রমণ, শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে আসা, সেই ছবি আর কাউকে হয়তো মনে করাতে হবে না, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেখানে আমরা নিজেদেরকে সেকুলার বলি, আমরা ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলি, সেই দেশে যেখানে তার লেখা একাধিকবার ব্যান হয়েছে, সেটা নিয়ে মানুষ কি বলছে, সেটা নিয়ে তিনি কি ভাবনা চিন্তা করছেন। আবার আরো একটা বিষয়, যে এখানে আরো একটা প্রশ্ন থেকে যায়, যে যদি আবারও ধর্মীয় মৌলবাদী নিয়ে কথা বলা হয়, যদি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তাকে লিখতে বলা হয়, তিনি কি লিখবেন? তিনি লিখবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। 7 নম্বর রডেন স্ট্রিটের যে বাড়ি, সেই 7 নম্বর রডেন স্ট্রিটের বাড়িতে কি তিনি যাবেন? এটাও একটা বড় প্রশ্ন। তিনি তো হোটেলে রয়েছেন। তার নির্বাসনের পরে তার কলকাতায় ফেরা, এটা কোথাও না কোথাও তিনি এখনো পর্যন্ত সাহস পাচ্ছেন না। আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেইনি, কখনো যদি নিই
তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। ভোটের পরেও আপনারা খুব বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখেছেন, সেটা পার্ক সার্কাসের ঘটনা থেকে শুরু করে আরো বেশ কিছু ঘটনা। সেই কারণেই কোথাও না কোথাও তিনি চাইছেন না যে কলকাতায় এখন পুরোপুরি স্থায়ীভাবে বসবাস করতে। তিনি যে কলকাতায় ফিরছেন, তিনি কলকাতায় আসতে চাইলেন, সেটা তিনি বারবার একাধিকবার তিনি তার প্রেস কনফারেন্সে জানিয়েছেন। তার লেখা ব্যান হয়েছিল, তিনি ব্যান হয়েছিলেন, তার প্রাণের শহর ছেড়ে চলে যেতে হয়েছিল মিনুকে না নিয়েই, তার প্রিয় পোষ্য বিড়াল। মানুষ কি বলছে, মানুষ তাসলিমা নাসরিনকে নিয়ে কি ভাবছে শুনে নেব। তাসলিমা নাসরিন বলছেন যে মাদ্রাসা হচ্ছে জিহাদি তৈরির কারখানা। কি বলবেন এই Exactly. প্রসঙ্গে? আমার কাছে আমার অভিজ্ঞতা বলে তাই। কারণ আপনি আমাকে প্রমাণ করতে পারবেন না যে মাদ্রাসা থেকে বেরিয়ে কেউ কখনো ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে। টিল টুডে আই নট সিন। তাসলিমা নাসরিনও সেম কথা বলছে না, যে ইয়েস হ্যাঁ, আমি ওনাকে দেখে কালকে পরে আমার এই অভিজ্ঞতাটা আসেনি। এটা আমার অভিজ্ঞতাটা আমার জীবন দর্শন দিয়ে চলতে চলতে যেটা আমার অভিজ্ঞতা হচ্ছে সেটাই বলেছে। আজকে লেফট ফর্মের যে আমরা এখন দেখে যেটা বুঝি, সেই বয়সে যদি বুঝতে পারতাম তাহলে লেফট ফর্মে যেতাম। ওটাও আমার কাছে একটা ভেক, লেনিন বাসটাই ভেক। কি মজা। ইয়েস হ্যাঁ হ্যাঁ ছাত্র রাজনীতিতে হ্যাঁ, আমি তখনই ছিলাম। আজকে তো তখন আপনার জন্মাননি। দ্বিখণ্ডিত যখন ব্যান হয় পশ্চিমবঙ্গ থেকে, যখন ওনাকে নির্বাসিত হতে হয়, তখন আমরা বিমান বসুর একটা কথা আমরা শুনেছিলাম যে তিনি বলছিলেন যে যার জন্য রাজ্যে অশান্তি হচ্ছে তার এই রাজ্যে থাকার দরকার নেই। আমার কাছে উনি একটা ব্লান্ট পাবলিক। বিমান তা হ্যাঁ, অ্যাকচুয়ালি তা নাহলে আমি বলছি, আজকে আমি দাঁড়ানো এই বয়সে নাহলে বলছি, তোমরা একটা গভর্নমেন্টে রেখে তোমরা একটা সরকারকে তোমরা চালাচ্ছ, তুমি তার প্রোটেক্ট করার মতন তোমার ক্ষমতা তোমার নেই। তুমি ওটাকে তালে তাল করলে যে রাখা উচিত না। যদি ওকে রাখা উচিত কিনা যদি মনে করি, ওনাকে যদি রাখা উচিত মনে করতো তাহলে ওনারা সেই প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে তুমি সরকারে তোমাকে রাখা হয়েছে কিসের জন্য? তুমি সরকারি পয়সায় খাবে আর লাল বাতি নিয়ে ঘুরে বেড়াবে। ফার্স্টে আমি বল, তুই না ফার্স্টে আমাকে নিবি, ঠিক আছে? তারপর ও ফেমে আসবে। মেনে নিচ্ছে, ভালো করেছে। কিন্তু যেহেতু সেন্ট্রালের সঙ্গে এক গভর্নমেন্ট ছিল না, সেই জন্য এই ডেভেলপমেন্ট কিছু হয়নি। ওরা কি করেছে? কৃষি আন্দোলন কিছু করেছে, শিল্প আন্দোলন করতেই পারেনি, ডেভেলপমেন্ট কিছুই করেনি। এখানে 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 থাকবে। আর এই দেশের পুরনো যে স্বাধীনতা এনেছে তাদেরকে সম্মান দেবে না, লেলিনকে সম্মান দিচ্ছে, মার্কসকে সম্মান দিচ্ছে। এগুলো যে দেশে বাস করছে সেই দেশের জনগণকে দেখ। আজকে পশ্চিমবঙ্গের হাল বেহাল কিন্তু এই ফালতু লোকটা এখন এই বয়সে এসে বুঝতে পারছি। আর তৃণমূলকে দেখে বুঝতে পারছি কে মূল খারাপ লোক ছিল। দেখুন, তখন তো ওকে বাংলাদেশ থেকে চলে আসতে উনি বাধ্য হয়েছিলেন ন্যাচারালি। আমার মনে হয় যে তখন হয়তো সেই সাময়িক পরিস্থিতিতে সেই সময়ে প্রবীণ নেতা সেই কথা বলেছিলেন, কিন্তু সেই ঢিকপুলের বিচার আমরা অতটা করতে পারবো না। কিন্তু মনে হয় ওটা ঠিক হয়নি, ওনাকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। নতুন সরকার আসার মাত্র 2 মাসের মধ্যে ওনাকে বাংলায় ফিরিয়ে আনা হলো, কি বলবেন? ভালো, এটা একটা গুড সাইন। যদি ভালো মানুষকে যদি সত্যি উনি মানে ওনার লেখা বিশেষ করে ওই যে বললাম মেয়েদের জন্য, মেয়েদের যে একটা সেকেন্ড গলা, সেই হিসাবে যদি সোচ্চার একটা প্রতিনিধি হিসাবে যদি আমরা তাকে পাই বা সেরকম ভাবে ফিরে আসেন, নিশ্চয়ই সেটা নিঃসন্দেহে খুব ভালো। কোনো মতেই এটা 100% কোনো ক্ষেত্রে এটা ঠিক হয় না। মানে অন্যান্য মাদ্রাসা বোর্ড ছাড়া অন্য বোর্ডে পড়লেই যে তারা বিশাল কিছু হবে সেটাও না। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। আপনারা দেখতে পাচ্ছেন কবিগুরুর মূর্তি। বাংলাদেশের কুষ্টিয়া এবং সিরাজগঞ্জের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। আর উল্টো দিকে তাসলিমা নাসরিন, যিনি কিনা ময়মনসিংহে তার জন্ম, ময়মনসিংহের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে তিনি পাস আউট। তার যে জীবনী, সেখানে তাকে আমরা দেখেছি এই জায়গায়। তিনি ওখানে ডাক্তারির পেশায় তিনি থাকতেই পারতেন, ডাক্তারি পেশায় কিন্তু সেই সেফ জায়গায় তিনি থাকেননি। লেখালেখির জন্য চাকরি ছেড়েছিলেন, লেখালেখির জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, যে লেখালেখির জন্য তাকে এক নয় একাধিক দেশ থেকে নির্বাসিত হতে হয়েছে। তাসলিমা নাসরিন কি বলেছেন, তিনি তার একাধিক স্টেটমেন্ট, তার আগুন ঝরানো সেই বক্তব্য, সেগুলো মানুষের মনে থেকে যাবে এবং সেই বক্তব্য প্রচুর মানুষের জন্য কিন্তু অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। কারণ এখনো পর্যন্ত যে জেহাদি, যে মৌলবাদী, তাদের বিরুদ্ধে তিনি কন্টিনিউয়াসলি প্রশ্ন তুলে চলেছেন, তিনি তার কলম ধরে চলেছেন। আশা করব ভবিষ্যতে হয়তো তার লেখা আমরা আরো দেখতে পাবো এদের বিরুদ্ধে। আপাতত এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।
দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।